ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন, প্রধান উপদেষ্টাকে সিইসি সহযোগিতার আশ্বাস সরকারের। একটি দলকে ৭১-এ দেখেছে দেশের জনগণ, যারা নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষ হত্যা করেছে, মন্তব্য তারেক রহমানের। এনসিপি নেতৃত্বে ৩ দলের গণতান্ত্রিক সংস্কার জোট, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে একই প্রতীকে ভোট করার ঘোষণা। খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড, শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন যাত্রা, সার্বক্ষণিক পর্যবেক্ষণে তারেক রহমান। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারেনি অন্তর্বর্তী সরকার, গণঅভ্যুত্থানের পরও থামেনি দখল চাঁদাবাজি, বলছে টিআইবি। আমদানির অনুমতির খবরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে কমল ৪০ টাকা, লিটারে ৬ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেল। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি তাসনুভা তন্নি। ফেব্রুয়ারির প্রথমার্ধে একসাথে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় সিইসি নেতৃত্বে কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করে প্রধান উপদেষ্টাকে নির্বাচন আয়োজনের অগ্রগতি জানান। প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে। কমিশনকে পূর্ণ সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতির প্রতীক্ষিত এই ভোটে নির্বাচন কমিশন চালকের আসনে আছেন মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবেই। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছে সরকার। এ সপ্তাহেই ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। রাষ্ট্রপতির সাথে আলোচনা করে জানানো হবে তারিখ, আর ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে ১ ঘন্টা। সকাল 7:30 থেকে শুরু হয়ে চলবে বিকেল 4:30 পর্যন্ত। গণভোটের বিষয়ে ভোটারদের আগে জানানো হবে বিভিন্ন প্রচার মাধ্যমে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, সোমবার প্রবাসীদের ব্যালট ছাপা হবে, পাঠানো হবে পরের দিন। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা আপনার কক্ষে প্রবেশের আগেই জেনে যান, এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে। জাতীয় নির্বাচনে ভোট গণনা নিয়ে সংকটের শঙ্কা করছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন তুলি। ডিবিসি নিউজকে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি এখনো সুষ্ঠু ভোট আয়োজনের পক্ষে নেই। যে নির্বিঘ্ন একটা পরিবেশ, যে একটা নিরাপদ পরিবেশ, সেই পরিবেশটা এখনো আমরা দেখিনি। কিন্তু তফসিল ঘোষণার সাথে সাথে যেমন কমিশন আজকে বললেন যে যত পোস্টার, যত কিছু যে প্রিন্টিং, যা কিছু প্রচারণার করা হয়েছে সেটা 48 ঘন্টার মধ্যে তুলে ফেলতে হবে। কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায়, ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে, এবার অমুককে দেখুন। একটি দলকে দেশের মানুষ ৭১-এই দেখেছে কিভাবে নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। জামায়াতকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা। আর বিএনপি মহাসচিব বলেন, ধর্মের নামে একটি গোষ্ঠী রাষ্ট্রকে বিভাজনের চেষ্টা করছে। আমাদের সংগ্রামী মহাসচিবের
শুরু হলো বিএনপির 7 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল। তিনি অভিযোগ করেন, আসছে নির্বাচন ঘিরে ধর্মের নামে রাষ্ট্রকে বিভাজনের চেষ্টা করছে এক গোষ্ঠী। সতর্ক করেন নির্বাচনে অনলাইনে অপপ্রচারের বিষয়েও। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে হবে। যে কথা আমি সবসময় বলি, সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। বিকেলে লন্ডন থেকে এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের দুর্নীতির লাগাম টানতে পারে একমাত্র তার দল বিএনপি। সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে, সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব। এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা বলেও মন্তব্য করেন তারেক রহমান। যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। দেশের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান অরাজকতা ও ষড়যন্ত্রকে প্রতিহত করতেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই জোটের মুখপাত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এটি শুধু নির্বাচনী নয়, একই সঙ্গে রাজনৈতিক জোট। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে একই মার্কায় জোটবদ্ধ নির্বাচন করবেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, আর রাজনীতিতে চলছে নানা সমীকরণ, জোট ও আসন সমঝোতা নিয়ে আলোচনা। জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন রাজনৈতিক মঞ্চ গণতান্ত্রিক সংস্কার জোট রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এর ঘোষণা দেওয়া হয়। নেতারা জানান, এটি কেবল নির্বাচনী জোট নয়, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য। কেবল নির্বাচনী জোট না, এই জোটটা মূলত রাজনৈতিক জোট। যে আমরা একটা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে 3টা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি আরও অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরও অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে দিতে যায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কায় আমরা অংশগ্রহণ করবো, এই প্রত্যাশা আমরা রাখছি। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। রিপোর্ট এসেছে স্বাভাবিক। এছাড়া তার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও। আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে নেওয়া হবে লন্ডনে। এদিকে রাত 10টায় মেডিকেল বোর্ডের সাথে বৈঠকে বসছেন ডাক্তার জুবাইদা রহমান। দর্শককে নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা, সবশেষ কি তথ্য জানতে পেরেছেন আপনি? ধন্যবাদ তন্নি। আপনি যেমনটি বলছিলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিষয়ক আমরা আজকের যে তথ্য রয়েছে আমাদের কাছে, আমরা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানতে পারিনি। তবে দলীয় সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে, তার চিকিৎসা চলমান রয়েছে এবং এই তত্ত্বাবধানে রয়েছেন তার পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আপনি জানেন, আমরা দেখেছি তিনি বিকাল 4টার দিকে এভার কেয়ারে এসেছেন এবং তার পরবর্তীতে আমরা যতটুকু শুনতে পেরেছি যে চিকিৎসকদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের সাথে তিনি সমন্বয় করছেন এবং এই একটি মিটিংয়ের যে বিষয়টি রয়েছে এই আলোচনা চলছে। তো এর পরবর্তীতে যদি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো যায় তাহলে আজকের পরিস্থিতি নিয়ে আপনাকে জানাতে পারবো। আপনি জানেন, বেগম জিয়া গেল 23 তারিখে সংক্রমিত হয়ে এভার কেয়ারে আসেন এবং তার নানা ধরনের জটিলতা রয়েছিল
যা 27 তারিখে একটু সংকটময় অবস্থা হওয়ার কারণে তাকে সিসিউতে নেওয়া হয় এবং তারপর থেকে মূলত দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এবং আপনি বিদেশে যাওয়ার যে বিষয়টি রয়েছে, বেগম জিয়ার আজ তার বিদেশে নেওয়ার কথা ছিল এবং সেই বিষয়টি আসলে তার শারীরিক অবস্থার উপর নির্ভর করেই বোর্ড সিদ্ধান্ত দিয়েছিল। তবে এখন তা স্থগিত এবং এখন যদি ক্রমেই তার অবস্থার উন্নতি হয় এবং বিদেশে নেওয়ার মতো অবস্থা হয়, তাহলেই এই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডন নেওয়া হবে এমনটি আমরা শুনেছি এবং এই বিষয়ে দল এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। তো আপাতত এখন আমরা বলতেই পারি বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং পরবর্তীতে যদি আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারি তাহলে আপনাকে জানাতে পারবো। তন্নি। রোজ, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনা নিজেই গুমের নির্দেশ দিতেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে আদালতে তিনি বলেন, কুখ্যাত আয়নাঘরে কতিপয় ডিজিএফআই কর্মকর্তার গুমের সাথে সম্পৃক্ততার বড় উদাহরণ। আওয়ামী লীগ সরকারের সময় গুমের অভিযোগে করা মামলায় 3 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়। 26 জনকে অপহরণ করে নির্যাতনের সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। 3 সেনা কর্মকর্তাকে গুমের মামলা থেকে অব্যাহতি চেয়েছে আসামিপক্ষ। সেই আবেদনের শুনানি হবে 9 ডিসেম্বর। বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনার স্বৈরশাসনকে অপোজ করেছেন, তার বিরোধিতা করেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। যথাযথ শাস্তি প্রদান না করা হয় তাহলে বাংলাদেশে গুমটা আবার ফেরত আসবে। সেই কারণে ভবিষ্যতের জন্য এই দেশকে, এই দেশের মানুষকে নিরাপদ করার স্বার্থে, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অপরাধ প্রবণতা থেকে বের করে আনার স্বার্থে এই গুমটা বন্ধ হওয়া প্রয়োজন। সেই জন্য এই বিচার। দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, 5ই আগস্টের পর দেশে দুর্নীতি বেড়েছে অথবা কমেছে সে হিসাব টিআইবি এখনো করেনি। তবে দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি অব্যাহত আছে। রবিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে অঙ্গীকার নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধে এতে অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতি প্রতিরোধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারের নমনীয় অবস্থান দুর্নীতির বিষয়ে অনেক সম্ভাবনাকে নানাভাবে নষ্ট করেছে। সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহি ও সুশাসন, এই বিষয়গুলোতে তাদের অবস্থানটা কি সেটা পরিষ্কারভাবে তাদের কৌশলগত উপাদান হিসেবে থাকা উচিত বলে আমরা মনে করছি। বলেন, গত 54 বছর ও 15 বছরের জঞ্জাল কাটিয়ে উঠে চট করে দুর্নীতিমুক্ত দেশ করা সম্ভব নয়। এমন একটা অবস্থায় আছি যে আসলে 54 বছর এবং বিশেষ করে গত 15 বছরের যে জঞ্জাল, সেটা কাটিয়ে উঠে বাংলাদেশের সুশাসিত গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত এবং অন্তর্ভুক্তমূলক সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠা কাজটা চট করে এটা জাদুর কাঠি দিয়ে সম্ভব নয়। এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, আমাদেরকে মানতে হবে। তবে এই সুযোগটা তৈরি হয়েছে। এ সময় রাজনৈতিক দলগুলোর ক্যাপিটাল, পেশিশক্তি, অর্থ ও ধর্মের বিষয়ে নির্বাচনী ইস্তেহারে পরিষ্কার করা উচিত বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলো জনস্বার্থের পাশাপাশি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NIR সংস্কার সহ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে কর্মসূচিতে নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা। সকাল 10টা থেকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে কয়েকশো ব্যবসায়ী আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। পরে রাত 9টার দিকে বিটিআরসির সাথে বৈঠক করেন ব্যবসায়ী প্রতিনিধি দল। এতে বলা হয়, মোবাইল আমদানি কিভাবে সহজ করা যায় সে ব্যাপারে বিটিআরসি আগামী মঙ্গলবার মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে বিটিআরসি, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। তবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NIR সিস্টেম সম্পূর্ণ বাতিল চেয়ে ব্যবসায়ীরা বলেন, আগামীকাল দেশের সকল মোবাইল ফোন ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন থাকবে, আন্দোলন অব্যাহত থাকবে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 162, কিশোরগঞ্জ 1-এ। CSRF ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম আমরা কিশোরগঞ্জ 1-এ এবং কিশোরগঞ্জ 2-এ। এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জ 1 আসনে। এই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত
জাতীয় সংসদ সদস্য প্রার্থী, তিনি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন। আমরা তার কাছে জানবো যে তিনি নির্বাচনে কেন এসেছেন এবং বিজয়ী হলে সাধারণ মানুষের জন্য আসলে কি করবেন। আপনি তো দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন, কেন আপনি আসলে নির্বাচন করতে আগ্রহী হলেন এবং সাধারণ মানুষের জন্য কি করতে চান? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি প্রথমেই ডিবিসি নিউজকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কর্মীরা এখানে আজকে এসে হাজির হয়েছেন তাদের জন্য আমি ধন্যবাদ। আমি আসলে নির্বাচনে আসার দুইটা কারণ। একটা হলো ইসলাম প্রতিষ্ঠা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এবং জনগণের কল্যাণ। আজকে প্রায় 53 বছর হয়ে গেছে। আমাদের কিশোরগঞ্জে কিন্তু অনেক এমপি, মন্ত্রী, শিক্ষামন্ত্রী অনেকেই ছিলেন, কিন্তু কিশোরগঞ্জ আসলে অবহেলিত। কিছুই কাজ হয়নি, বলতে গেলে কিছুই হয় না কিশোরগঞ্জের জন্য। অন্য জেলাতে অনেক কিছু হয়েছে, কিশোরগঞ্জে কিছুই হয় নাই। মনে করেন প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি খাতে, শিক্ষা খাত অনেক খারাপ অবস্থা। আমি তো প্রায় দীর্ঘ 30 বছর জার্মানি ছিলাম। ওইখানে যে সুন্দর একটা শিক্ষার সিস্টেম আছে, আমি চাইতেছি যে এখানে ইনশাল্লাহ এই সিস্টেমটা আমি চালু করব শিক্ষা উন্নতির ব্যাপারে। তারপরে মনে করেন হসপিটাল, আমাদের সৈয়দ নজরুল হসপিটালটা সিন্ডিকেটে ভরপুর, এত দুর্গন্ধ, খারাপ অবস্থা যে তাদের কাছে ঠিক করে মেশিনারি নেই। আমি একবার এমার্জেন্সি দিয়েছি, তাদের কাছে মনে করেন ব্লাড প্রেশার মাপার মেশিন নাই, ডায়াবেটিস মাপার মেশিন নাই। তো এরকম সিন্ডিকেটের অবস্থায় যেই যায় সেই অনেক দুর্গতি ভুগতে হয়। তার কেন ওইখানে টাকা দিতে হয়, ওইখানে টাকা দিতে হয়, সমস্ত টেস্ট বাইরে থেকে। আপনি আসলে এই পরিবর্তন করবেন কিভাবে, সেই সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? জি আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহর রহমতে আমি তো প্রায় 30 বছর এই জার্মানি ছিলাম, এবং আমার যত ইসলামী রাষ্ট্রগুলো আছে, কাতার বলেন, সবার রয়্যাল ফ্যামিলির সাথে আমার কন্ট্রাক্ট আছে। আমার দেশের থেকে যেটা আসবে তো আসবেই। এছাড়াও আমি যদি একটা দেশে যাই, আমাকে ওনারা অনেক সম্মান করেন। আমার যে কোনো হাসপাতালের কাজে যদি যাই, যে কোনো মেশিনের জন্য ওনারা দিতে বাধ্য থাকবেন এবং খুশি হয়ে দিবেন। সেই জন্য আমি চাই যে আমাদের হাসপাতালগুলোকেও অনেক সুন্দর করবো, এরকম যে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল থেকে যাতে ময়মনসিংহ ঢাকা রেফার না হয়, ঢাকা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুলে রেফার হবে, এরকম উপযুক্ত বানাবো। এবং রাস্তাঘাট এত ময়লা, আমি একবার ডিসি এবং আমাদের যে পৌরসভার মেয়র যিনি, ওনার সাথে সাক্ষাৎ করছি। আমি বললাম, দেখেন আমাদের জাতীয় মসজিদ পাগলা মসজিদ, ওইটার সামনেই কিন্তু একটা ময়লার আছে, রাস্তায় ময়লা পড়ে থাকে। আমি এইগুলার জন্য, আমি তো জার্মানি ছিলাম, অনেক পরিষ্কার, মনে করেন মাটিতে গইরে এলেও একটা ধুলা পড়বে না। তা আমার থিওরি হইল আমাদের কিশোরগঞ্জেও এরকম সুন্দর পরিষ্কার বানাবো সবগুলো। তারপরে যানজট, আমাদের জার্মানিও রাস্তা আছে, কিন্তু যদি এরকম যানজট থাকে ওয়ান ওয়ে করে দেয়, আমরা যদি ওয়ান ওয়ে করে দিই যানজট শেষ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেমনটি বুঝলাম যে আপনি উন্নত দেশে ছিলেন, জার্মানি ছিলেন, এবং সেই দেশের যে উন্নত হওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে চান। আশা করি আপনার সেই প্রত্যাশা পূরণ হবে। তো CSRM ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ 1 এবং 2 আসনে। আগামীকালকে 3 এবং 4 আসনে আমরা প্রার্থীদের কাছে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সকালে রহমতপুর বাবুগঞ্জ মুলাদি হিজলা সড়কের আরিয়াল খাঁ নদীর উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এ সময় তিনি বলেন, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই স্থানীয় জনতা ভুয়া ভুয়া স্লোগান দেয়। উত্তেজিত জনতা তাকে ঘিরে স্লোগান দিতে শুরু করলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।
আমদানির অনুমতির খবরে একদিনেই পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 40 টাকা। তবে খুচরা পর্যায়ে প্রভাব পড়েনি এখনো। বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজ আসতে শুরু করেছে এবং ব্যবসায়ীদের হিসাবে এই সপ্তাহের মধ্যে 40% নতুন পেঁয়াজ আসবে। এমন সময় সরকারের আমদানির অনুমোদন কৃষককে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে আর লাভবান হবেন আমদানিকারকরা, এমনটা মনে করেন সংশ্লিষ্টরা। প্রতি বছরই অক্টোবর নভেম্বর মাসে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কমতে থাকে আর ডিসেম্বরের মধ্যে উঠতে থাকে মুড়ি কাটা পেঁয়াজ। এমন তথ্য সরকারের কাছে সাধারণত থাকলেও সঠিক সময়ে পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়নি। ফলে সাধারণ মানুষকে কিনতে হয়েছে 150 টাকা কেজি দরে পেঁয়াজ। শুধু গত এক সপ্তাহে খুচরা বাজারে দাম বেড়েছে কেজিতে 50 টাকা। গত এক সপ্তাহ আগে আমরা বিক্রি করছি 100 টাকা 110 টাকা। এক সপ্তাহের ব্যবধানে এখন বর্তমানে বিক্রি হচ্ছে 140 টাকা 50 টাকা। এমন সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ী কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বাজার থেকে। তারা এই যে আমদানি এখন করতেছে, যে নতুন পেঁয়াজ অলরেডি উঠছে বাজারে 90 টাকা কেজি বিক্রি করতেছে এলাকায়, এখন যদি আমদানি করে তাহলে কৃষকের অবস্থাটা কি হবে? 1 মাস আর 2 মাস আগে আমদানি করেন, কারণ এখন তো আর কৃষক মারার চিন্তা ভাবনা নাই। মজুদদারের কাছে সব পেঁয়াজ হালি মাল যেটা 9 মাস থাকে ওইটা মার্কেটে থাকা অবস্থায় মুড়ি কাটা আসে। এইবার একটু ব্যতিক্রম ঘটে গেছে, হালি মাল মার্কেটে 0 হয়ে গেছে, মুড়ি কাটা মাল আসি পৌঁছায়নি। এইটা মুহূর্তে বাজার ফাঁকা হয়ে গেছে। বাজার ফাঁকা যখন হয়ে গেছে কাস্টমারের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। 20 টাকা বাড়াছে আর এই ক্রাইসিসে বাড়াছে 20 টাকা। এইভাবে 2টা কারণে 40% দাম বাড়ে। 80 টাকার পেঁয়াজ 120 টাকা হয়ে গেছিল। ব্যবসায়ীদের হিসেবে দৈনিক পেঁয়াজের চাহিদা 9,500 টন। সেখানে শনিবার সর্বোচ্চ দৈনিক 1,500 টন আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এমন খবরে ঢাকার শ্যামবাজারে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে 40 টাকা। ব্যবসায়ীরা বলছেন এখন পেঁয়াজ আমদানি করলে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষক। এখন ইম্পোর্ট করার কোনো যুক্তি হয় নাই, কেন এখন নতুন পেঁয়াজ উঠবেই, এর দাম একটু কম থাকবে। এখন দেশি যারা কৃষকরা তারা দাম পাবে না। প্রত্যেক বছরই পেঁয়াজের সিজন শেষ হওয়ার আগেই এরকম একটা ঝামেলা হয়। এই জন্য প্রত্যেক বছরে আমরা কিন্তু বলে দিই পেঁয়াজটা আমদানি করে রাখার জন্য, এই সময়টার জন্য অন্তত 2 মাসের জন্য। 2 মাসের ভিতরে আমাদের পেঁয়াজ অ্যাভেলেবেল হয়ে যায়, কিন্তু করে না করে কি করে ম্যাজিস্ট্রেট নামায় দেয়, একটা ঝামেলা সৃষ্টি হয়। ফাঁকি দিয়ে আমাদের মতো খুচরা দোকানদার যারা এরা ভুক্তভোগী ঝামেলা পোহাইতে হয়। পেঁয়াজ আমদানির খবরে বেচাকেনা কমেছে পাইকারি বাজারে। মিহির মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্য তেলের দাম, বৃদ্ধি পেয়েছে তেলের দাম। বোতলজাত তেল লিটারে 6 টাকা ও খোলা সয়াবিন লিটারে বাড়ানো হয়েছে 7 টাকা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম 16 টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণ করে দেয়। নতুন দাম অনুযায়ী সোমবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 195 টাকায়। 5 লিটারে প্রতি বোতল সয়াবিন তেল কিনতে খরচ হবে 955 টাকা। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 176 টাকা ও খোলা পাম তেল 166 টাকা নির্ধারণ করা হয়েছে। এবার মেরিল লিপ কেয়ারের সৌজন্যে শীতের গল্প। হেমন্তের শেষ ভাগে এসে শীতের পরশ লেগেছে কবি জীবনানন্দ দাশের বরিশালে। নতুন ধানের ঘ্রাণ লেগে আছে বাতাসে। সন্ধ্যা নামার পর রহস্য ঘেরা কুয়াশার চাদরে ঢেকে যায় যখন চারদিক, তখন পিঠাপুলির মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়ে সবখানে। একই সাথে সব ছন্দে উত্তাপ ছড়ায় নবান্ন উৎসব। কুয়াশারে নিংড়িয়ে উড়ে যাবে আরো দূর নীল কুয়াশায়, কেউ তারে দেখিবে না সেদিনে পারাগার পথের বিস্ময়। হেমন্তের সোনালি ডানায় ভর করে কোনো এক সন্ধ্যায় শীত নেমেছে দেশের দক্ষিণে। সাথে নিয়ে এসেছে নতুন ধানে পিঠাপুলির সৌরভ। প্রকৃতি যখন নতুন ফসলের সম্ভার নিয়ে ধরা দেয়, তখন বাংলার ঘরে ঘরে আনন্দের ঢেউ লাগে। গ্রাম থেকে শহর, পিঠাপুলিতে সুদীর্ঘ সম্পর্ক ও ঐতিহ্যের সেতুবন্ধন। চালের রুটি, চিতই, দুধ চিতই থেকে বাহারি সব পিঠায় মাতোয়ারা ধানসিঁড়ি পাড়ের পিঠাপ্রেমীরা।
বাড়িতে বানানো পিঠাগুলো তো বেশি মজার হয়, কিন্তু এখন তো ওইভাবে বাড়িতে বানানো হয় না, সম্ভব হয় না সবার জন্য। প্রোগ্রামে আসলে তখনই খাওয়া হয়। ভাপা পিঠা, পুলি পিঠা, তারপর রুটি পিঠা, চুষি পিঠা, এই ধরনের পিঠেগুলো কিন্তু শীতের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। সো একটা সময় দেখা যায় এটা হচ্ছে অতিথি আপ্যায়নে ব্যবহার হতো, তারপর ঘরোয়াভাবে হতো। শীত আর পিঠা মানে একে অপরের সাথে জড়িত। নবান্নের দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও মুখরিত হয় কবিতা, গান আর নৃত্যে। নবান্ন উৎসব রূপসী বাংলার গভীরতারই অংশ। এই উৎসব আমাদের সংস্কৃতিকে বহন করে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রাচীনকাল থেকে বাঙালির যে পিঠাপুলির যে আমেজ, তা যেন এখনো আমাদের অনুষ্ঠানে বিরাজ করছে। এখানে অনেক মানুষ আসছে, নাচ হচ্ছে, গান হচ্ছে। আমরা নিজেরা পিঠা নিয়ে এসে ফ্রন্ট লাইনে আসতেছি, ছোট ভাই বোনেরা খাচ্ছে, আমাদেরও কিছু উপকার হচ্ছে, তারাও আনন্দ করছে, তাদের আনন্দ দেখে আমাদের আনন্দ হচ্ছে। নবান্ন নিয়ে বিভিন্ন রকমের নাচ চলছে, গান চলছে, কবিতা আবৃত্তি হচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। মেলার আয়োজন করতেছি, নাগরদোলা এনেছি, যাতে আর কি বাংলার গ্রামীণ পরিবেশটা আর কি ফুটে ওঠে। পঞ্চকোপের গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, তো এটা আমাদের বাঙালির ঐতিহ্য। শেকড়ের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে ঐতিহ্যে জানান দিতে শীত মৌসুমে চলে আয়োজন। আমরা চেষ্টা করব যতদিন বিশ্ববিদ্যালয় টিকে থাকবে ততদিন আমাদের যে সংগঠন পদাতিক, সেই পদাতিক টিকে থাকবে, এবং পদাতিক যদি টিকে থাকে তো আমরা আশা রাখি যে পদাতিকের যে যাত্রা, নবান্ন উৎসবটাকে পালন করা, সংস্কৃতিটাকে ধরে রাখার সেই যাত্রা অব্যাহত থাকবে আমাদের নতুনদের হাত ধরে আর কি। এই ধরনের আয়োজন যদি কন্টিনিউসলি হয়, আমি বিশ্বাস করি যে পড়াশোনার সাথে সাথে একটা অন্য ধরনের উন্মাদনা, ভালো লাগা, ভালোবাসা সৃষ্টি হবে, এবং আমাদের ঐতিহ্যকে আমরা এইভাবে ধরে রাখতে পারবো। পিঠার সুগন্ধে আর মানুষের হাসিতে উজ্জ্বল হয়ে উঠেছে জীবনানন্দের বরিশাল। দক্ষিণের প্রকৃতিতে শীতের আগমন, সাথে পিঠা আর এই নবান্ন উৎসব যেন আবহমান বাংলার পুরনো রূপ ফিরেছে নতুন আবেগে। ঋতুবৈচিত্র্যের এই দেশে শীত এখন পরিণত হয়েছে একটি সাংস্কৃতিক অনুভূতি, স্মৃতি আর ঐতিহ্যের পুনর্জাগরণে। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। দেশের বাইরের খবর। আন্তর্জাতিক উত্তেজনার মাঝেই হামাস ঘোষণা করেছে ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে তারা অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দিতে প্রস্তুত। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, গাজার বর্তমান অবস্থা এখনও যুদ্ধবিরতির মানদণ্ডে পৌঁছায়নি। এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে গোপনে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বিশ্ব রাজনীতিতে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে তৎপরতা বাড়ছে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা শক্তির। গোপন কূটনীতি, অঘোষিত বৈঠক আর নতুন প্রশাসনিক প্রস্তাব সব মিলে পরিস্থিতি দিচ্ছে নতুন সংকেত। এরই মধ্যে অস্ত্র হস্তান্তর ইস্যুকে ঘিরে নতুন সংকেত দিয়েছে হামাস। সংগঠনটির প্রধান আলোচক খলিল আল হায়া এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে হামাস তাদের অস্ত্র একটি বৈধ ফিলিস্তিনি রাষ্ট্রের কর্তৃপক্ষের অধীনে জমা দিতে প্রস্তুত। আমাদের অস্ত্র দখল আর আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে যুক্ত। দখলদারিত্ব শেষ হলে এগুলো রাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া তিনি আরও জানান, গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্ত মনিটরিংয়ের জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনে হামাসের আপত্তি নেই। একই সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে না পারা যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিশাল পরাজয় বলে গণ্য হবে। এদিকে গাজায় বিদ্যমান পরিস্থিতিকে এখনও যুদ্ধবিরতি বলা যায় না বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, ইসরায়েল পুরোপুরি গাজা উপত্যকা থেকে না সরলে প্রকৃত যুদ্ধবিরতি সম্ভব নয়। আমরা এক সংকটময় অবস্থায় আছি। এটি কেবল একটি লোক দেখানো যুদ্ধবিরতি মাত্র। এটিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না। যুদ্ধবিরতি তখনই সম্পন্ন হবে যখন ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়, এমন তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম। মূলত বৈঠকটি গাজা উপত্যকায় দ্য ডে আফটার ব্যবস্থা নিয়ে আলাপের অংশ ছিল। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া তেল আবিবের হাবিমা স্কোয়ারে হাজারো সরকার বিরোধী বিক্ষোভে সমবেত হন হাজারো বিক্ষোভকারী। অভিযোগ, ৭ অক্টোবরের হামলার পরবর্তী সরকারের নানা পদক্ষেপ নিয়ে জবাবদিহি এড়াতে চাইছেন নেতানিয়াহু। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।